ধন্য সবাই ধন্য, অস্ত্র ধরে যুদ্ধ করে মাতৃভূমির জন্য। ধরল যারা জীবন বাজি, হলেন যারা শহীদ গাজী। লোভের টানে হয়নি যারা ভিনদেশীদের পণ্য। ধন্য সবাই ধন্য, দেশের তরে ঝাঁপিয়ে পড়ে শক্ত হাতে ঘায়েল করে সব হানাদার সৈন্য। ধন্য ওরাই ধন্য, এক হয়ে সব শ্রমিক কৃষাণ, ওরাই যাদের বিজয় নিশান। ইতিহাসের সোনার পাতায় ওরাই আগে গণ্য। ধন্য সবাই ধন্য। শহরের রাস্তায় লোকজন সরগম, গাড়ি ঘোড়া আনা গোনা বেচা কেনা হরদম। আফগানি, মারোয়ারি, পাঞ্জাবি, পেশোয়ারি, চলে আরও কত দেশি, কিছু বেশি কিছু কম। রাস্তাটা পার হতে গাটা করে ছমছম, জনতার কোলাহলে মুখরিত ফুটপাত। দোকানের দাঁড়ে দাঁড়ে ভিখারির উৎপাত। খটখট চলে ঘোড়া, দুলে ওঠে মাথা জোড়া। চাবুকের বাড়ি পড়ে পিঠে তার সাঁত সাত। হেঁকে চলে গাড়োয়ান, পথে চলে দিন রাত। হেঁকে দেয় ফেরিওয়ালা ডালমুট চানাচুর। কড়া ভাজা খেতে মজা, স্বাদে ঘ্রাণে ভরপুর। বুট ভাজা, ভাজা ডিম, লেমনেড, আইসক্রিম, নিজ নিজ পথে সবে চলে যায় সুরসুর। কেউ বলে এ কি জ্বালা, কাঠফাটা রোদ্দুর। বাস ছোটে খ্যাপা হাতি, ধুলো বালি উড়িয়ে। গরু গাড়ি দেয় যেন রাস্তাটা গুঁড়িয়ে। ট্যাক্সির চিৎকারে রিকশায় পথ ছাড়ে। তেমাথার মাঝখানে পুলিশটা দাঁড়িয়ে। কত গাড়ি ধরে রাখে, কত দেয় তাড়িয়ে। এসব ছড়ার রচয়িতা সুকুমার বড়ুয়া। যাপিত জীবনের প্রায় ৬০ বছর ছড়া চর্চা করেছেন। সুকুমার বড়ুয়ার ছড়া এমন সহজ তার রূপ, সাবলীল তার ছন্দ, প্রাঞ্জল তার ভাষা, মধুর তার স্বর, যেন জীবনের কঠিন গভীরতম রাগিণীকে কোনো দক্ষ পণ্ডিত বীণার সামান্য ঝংকারে ঝংকৃত করে তুলছেন। এমন ঠেকা ঠেকসি রে ভাই, এমন ঠেকা ঠেকসি। পেটের জ্বালায় বেইসা দিলাম হাঁড়ি পাতিল ডেকসি। বাড়িতে যাইয়া মাথায় বাড়ি, কই পামু গো রাঁধার হাড়ি। পাতিলে বেইসা চাউল নিয়া ডবল বিপদ দেখছি। ভাতের বদল চাল চাবাইয়া, ৩টা গ্যালাস পানি খাইয়া। পেটের ভিতর ভাত রানতে আগুন দিয়া সেঁকছি। এই দুনিয়ায় জনম নিয়া বিষম ঠেকা ঠেকছি। ছড়ায় আবেগ আছে, কিন্তু আবেগের আতিশয্যে ভেসে যাওয়া নেই। দক্ষ শিল্পীর তুলির আঁচড়ের মতো তাঁর শব্দ প্রয়োগ।
সমাজে অন্যায় অসঙ্গতি সংগঠিত হতে দেখলে যেমন সুকুমার বড়ুয়ার ভ্রু কুঞ্চিত হয়েছে, তেমনি নিজের জীবনের প্রতিও তাকিয়েছেন ভ্রু কুঁচকে। অসময়ে মেহমান ঘরে ঢুকে বসে যান, বোঝালাম ঝামেলার যতগুলো দিক আছে। তিনি হেসে বললেন, ঠিক আছে ঠিক আছে। রেশনের পচা চাল, টলটলে বাসি ডাল, থালাটাও ভাঙাচোরা, বাটিটাও লিক আছে। খেতে বসে জানালেন, ঠিক আছে ঠিক আছে। মেঘ দেখে মেহমান চাইলেন ছাতা খান, দেখালাম ছাতাটার শুধু কটা শিক আছে। তবু তিনি বললেন, ঠিক আছে ঠিক আছে। বাংলা ছড়া সাহিত্যের আরেক দিকপাল সুকুমার রায়, যার সৃজনের গুণে হাঁস আর সজারু মিলে হাঁস জারু এবং বক আর কচ্ছপ মিলে বকচ্ছপ হতে পেরেছিল। সুকুমার বড়ুয়ার কল্পনার জগৎ হয়তো ততটা বিস্তৃত নয়, তবে সুকুমারের অভিজ্ঞতার জগৎ যতটা, রায় সাহেবের জীবনে যে ততটা ঘটেনি তা বয়সের কারণেই। উনিশশো সালে চট্টগ্রামের রাউজান উপজেলার মধ্যম বিনাজুরি গ্রামে বিলাতি ওরফে সুকুমার বড়ুয়া জন্মগ্রহণ করেন। চরম দারিদ্রতার মাঝে তাঁর শৈশব পার হয়। ৪৩-এর মন্বন্তরে বাবা নিরুদ্দেশ হন পরিবারকে ফেলে। মা অন্যের বাসায় ফায় ফরমাস খেটে পরিবার চালান। মাঝে মাঝে বিলাতিকেও তা করতে হয়। এই দুর্দশার সময় তার ভালোবাসার আশ্রয় হয়ে ওঠে মামা বাড়ি। মামির আদরের স্মৃতি তিনি এখনো বয়ে বেড়াচ্ছেন। বিলাতিকে মামি আদর করে নাম দেন সুকুমার। আজকের এই নির্মাণাধীন ধ্বংসস্তূপই ছিল তার মামা বাড়ি। স্কুল জীবনের হাতেখড়ি এখানেই। অর্থকষ্টের কারণে বৌদ্ধ বিহারে থেকেও লেখাপড়া করেন। বড় দিদি বৌদ্ধ বিহার থেকে তার বাড়িতে নিয়ে আবার স্কুলে ভর্তি করিয়ে দেন। তৃতীয় শ্রেণী পর্যন্ত ইদিলপুর প্রাথমিক বিদ্যালয়ে পড়েন। কিন্তু তা শেষ করতে পারলেন না।
বড় দিদি তাকে স্কুলে যেতে নিষেধ করে দেন আর তার বদলে কাঁধে চাপিয়ে দেন দিদির গৃহস্থালির কাজকর্ম ও গরু ছাগল চড়ানো। আর ওই 2.5 শ্রেণীর পাঠই তার প্রাতিষ্ঠানিক শিক্ষার একমাত্র স্মৃতি হয়ে থেকে যায় সারা জীবন। দিদির বাড়ির কাজের চাপ থেকে মুক্ত করে সুকুমারের মা তাকে নিয়ে মামাবাড়ি ও মামার পরিবারের সাথে চট্টগ্রাম শহরে চলে আসেন। দামপাড়া পুলিশ লাইনে কনস্টেবল মামার পরিবারের সাথে এক রুমের কোয়ার্টারে থাকেন। পরে দনিয়ালা পাড়ায় মাসিক 5 টাকা বাসা ভাড়া করে মাকে নিয়ে শহরে থাকতে শুরু করেন। চট্টগ্রামে অবস্থানকালীন বহু বিচিত্র পেশায় নিযুক্ত হন। ঘরের বাচ্চা সামলানো ও বিভিন্ন মেসে রান্নারও কাজ করেন। নালাপাড়া ও লালখান বাজার এলাকায় বিভিন্ন চায়ের দোকানে কাজ করেন। ফলমূল, আইসক্রিম ও বাদাম ফেরি করেন উজালা সিনেমা হল ও লালদিঘির পাড় ঘুরে ঘুরে। মাটি কাটা ও রাজমিস্ত্রির জোগালির কাজও করেন। তাঁর স্মৃতিতে এখনও অমলিন ইমাম সাহেবের বাড়ি, যেটি এখন স্মরণিকা নামে পরিচিত, এখানে তিনি রাজমিস্ত্রির জোগালির কাজ করতেন। জীবিকার তাগিদে এবার তাঁকে আসতে হয় ঢাকায়। 1960 সালের 7 জুলাই 7 পয়সার টিকিট কেটে ট্রেনে ঢাকায় চলে আসেন। ঢাকায় এসে 35 টাকা মজুরিতে মেসে রান্নার কাজ নেন আবারও। পরবর্তীতে তাঁর মেসেরই এক সদস্য ডিপি বড়ুয়া তাঁর জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে বায়োকেমিস্ট্রি ল্যাবে 4র্থ শ্রেণীর চাকুরির ব্যবস্থা করে দেন। বায়োকেমিস্ট্রি থেকে খাদ্য ও পুষ্টি বিজ্ঞানে তাঁর স্থানান্তর হয়, যেখানে তিনি বাকি জীবন চাকুরি করেন।
চাকুরির ব্যবস্থার মাধ্যমে অবশেষে অবসান ঘটে সুকুমারের ছন্নছাড়া পেশা জীবনের। উনিশশো ৬৪ সালে ননিবালা বড়ুয়ার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন সুকুমার বড়ুয়া। প্রবেশ করেন দাম্পত্য জীবনে। কিন্তু মূলত এবার শুরু হয় তাঁর সংসার সংগ্রাম। টানাটানির সংসারে একে একে ৩টি মেয়ে ও একটি ছেলে জন্মগ্রহণ করে। পরিবারের সদস্য সংখ্যা ৬ জন হলেও তাকে থাকতে হয় শিববাড়ির এক রুমের কোয়ার্টারে। কেউ খাটে, কেউ মেঝেতে, আবার কেউ বা খাটের তলায়। শখ করিয়া পোলা মাইয়ার পোশাক জুতা ম্যাক্সি কিনতে গিয়া বেহুশ হইয়া চোখে আধার দেখছি। নুন কেরোসিন সাবান চিনি কোনটা থুইয়া কোনটা কিনি, আষ্টজনের বোঝা লইয়া কেমন ঠেকা ঠেকছি। এমন ঠেকা ঠেকছি রে ভাই, এমন ঠেকা ঠেকছি, পেটের জ্বালায় বেসন লাগে বাসন হাঁড়ি ডেকছি। দাদার কালের তালুকদারি, নিজের কালে মাথায় বাড়ি, চাইল চাবাইয়া পানি খাইয়া ভুলের হিসাব লেখছি। এই দুনিয়ায় বেকুব হইয়া ভীষণ ঠেকা ঠেকছি।
রুমের জন্য বছরের পর বছর দরখাস্ত দিয়ে গেছেন, তবু কোয়ার্টার পাননি। স্যার, 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 প্রাণ বাঁচে না আর। একটুখানি নজর দিলে বিরাট উপকার। ক্ষমা করুন বেয়াদপি, এবার দিলাম ফটোকপি। মূল কপিতে কেউ সুপারিশ করেন না বারবার। স্যার, 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 আশায় বসে কুটুম স্বজন, 3 বছরে কয়েক ডজন। আবেদনে ব্যর্থ হয়ে খাচ্ছি শুধু মার। দিন দুপুরে দেখছি এখন সব কিছু আন্ধার। স্যার, স্যার, স্যার। দীর্ঘ 28 বছর পর দরখাস্তের সুফল মেলে। 3 রুমের একটি কোয়ার্টার পান। ততদিনে তার চাকুরি চলে আসে শেষ প্রান্তে। স্টোর কিপার হিসেবে খাদ্য ও পুষ্টি বিজ্ঞান ইনস্টিটিউট থেকে 1998 সালে অবসর গ্রহণ করেন। হুক্কা হুয়া হুয়া, পায় না কাজের হুয়া, কে পায় না সুকুমার বড়ুয়া। হুক্কা হুয়া হুয়া। ছন্দের নৈপুণ্যে সুকুমার বড়ুয়ার ছড়াগুলো হয়েছে সরস ও পুষ্ট। অলঙ্কার শাস্ত্রে যাকে বলে রস, উপমা, উৎপ্রেক্ষা, চিত্রকল্প, অনুপ্রাস, এর সমস্তই যেন নবব্যঞ্জনায় পরিস্ফুটিত হয়েছে। রাসবিহারী দাসের নাতি হাসপাতালে বাস করে, মাস ফুরলে দেশে গিয়ে খাস জমিতে চাষ করে। পাশ করেনি পরীক্ষাতে, পয়সা করি নাশ করে, হাতের কাছে কাউকে পেলে চর মেরে দেয় ঠাস করে।
এখানে স্বধ্বনির অনুপ্রাস সুনিপুণভাবে প্রয়োগ হয়েছে। স ধ্বনির পূর্ববর্তী ব্যঞ্জনে আ কারের ব্যবহারও লক্ষণীয়। ভাষার তরলতাই এর সরলতার কারণ। এই অজুহাতে বড়ুয়ার সমসাময়িক কবিরা যখন বেছে নিয়েছিলেন বজ্র নির্ঘোষের মতো গম্ভীর গম্ভীর শব্দ, তখনও সুকুমার বড়ুয়া সহজ ভঙ্গিতে লিখে চলেছিলেন অবিরাম। ছড়াগুলোতে ইংরেজি শব্দের সাবলীল ব্যবহার লক্ষ্য করা যায়। শিয়াল নাকি লোভ করে না পরের কোনো জিনিসটার, কি পরিচয় দিল আহা, কি সততা, কি নিষ্ঠার। তাই সে হলো বনের মাঝে এডুকেশন মিনিস্টার। ভিজে বেড়াল সাধু আমি এক্কেবারে ভিজে, রান্নাঘরই টানে আমায়, যাই কি আমি নিজে। মাছের মুড়ো দুধের হাঁড়ি দু চোখ বুঝে গিলতে পারি, জানতে পারি কি রেখেছে মিট শেফে আর ফ্রিজে। ভিজে বেড়াল সাধু আমি এক্কেবারে ভিজে। ভিজে বেড়াল কবিতাটিতেও প্রাত্যহিক অনুষঙ্গ মিটসেফ আর ফ্রিজকে যেভাবে উপস্থাপন করেছেন তা অভিনব। সংস্কৃত রসশাস্ত্রে নবরসের উল্লেখ আছে, তবে সুকুমার বড়ুয়ার ছড়া পাঠে প্রধানত 2 থেকে 3টি রসের আস্বাদ পাওয়া যায়। প্রথমত হাস্যরস, দ্বিতীয়ত উদ্ভট রস, এছাড়াও করুণ রসের কিঞ্চিত আস্বাদ। শেয়ালের এডুকেশন মিনিস্টার বনে যাওয়া, কিংবা পেটের ভিতর ভাত রানতে আগুন দিয়া ছেঁকা, কিংবা সুকুমার বড়ুয়ার পাগলা ঘোড়া যখন তেজগাঁ এসে কামড় দিল এরোপ্লেনের চাকাতে, তখনকার রস যে উদ্ভট ও সুদ্ভট তা রসজ্ঞ মাত্রেই বুঝবেন। চিত্রকল্পেও সুকুমার বড়ুয়া সিদ্ধহস্ত। ঝড় 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 পুরনো পাতা, ঝলসে গেল ব্যাঙের ছাতা। ধারালো দায়ে শক্ত হাতে ছাঁটছে গাছের ডালকে। সবুজ বরণ নতুন ডগা মুখ দেখাবে কালকে। ধারালো দায়ে শক্ত হাতে ছাড়ছে গাছের ডালকে, সবুজ বরণ নতুন ডগা মুখ দেখাবে কালকে। সেই অনাগত কালের অপেক্ষায় বসে আছেন কবি। কিন্তু সংসারের অভাব অনটনের কাছে একজন লিখিয়ে কতক্ষণ বসে থাকতে পারেন? চাল নেই চুলো নেই নাম করা লিখিয়ে, বড় আশা সুখ্যাতি রাখবেন টিকিয়ে। ব্যথা হয় ফুসফুসে আসে জ্বর খুসখুসে, তাই সব লেখা দেন কেজি মাপে বিকিয়ে। না, সুকুমার বড়ুয়া তাঁর লেখা কেজি মাপে বিকিয়ে দেননি। শত অভাব অনটনের মাঝেও যক্ষের ধনের মতো আগলে রেখেছেন তাঁর সৃষ্টিকর্মগুলিকে। শৈশব কৈশোরেও অন্যের বাসায় রান্নার ফাঁকে ফাঁকে লিখে গেছেন ছড়া। ছড়ার বদৌলতেই মুগ্ধ হয়ে অধ্যাপক ডক্টর কামাল উদ্দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাঁর
চাকুরির ব্যবস্থা করেন। 1970 সালে বাংলা একাডেমি থেকে তাঁর প্রথম কাব্যগ্রন্থ পাগলা ঘোড়া প্রকাশিত হয়। 1976 সালে ভিজে বেড়াল সহ আরও 16টি গ্রন্থ প্রকাশিত হয়। 1977 সালে অর্জন করেন বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার। দেশে বিদেশে এরকম বহু সম্মাননা পুরস্কার তিনি অর্জন করেন। সর্বশেষ 2017 সালে অর্জন করেন বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা 21 পদক। কাব্য বেচে কবিত্বকে বন্ধক রেখে সুকুমার বড়ুয়া ঋণ নেননি, বরং ঋণী করেছেন বাংলা সাহিত্যকে, বাঙালিকে। মানুষের সাংস্কৃতিক বিকাশ ও মনন নির্মাণে বিভিন্ন সময়ে বিভিন্ন উদ্যোগ নিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রতিষ্ঠা করেন মধুমাছি খেলাঘর আসর। 2 বছর যার কার্যক্রম চলে। ছোটবেলা থেকেই শিশুদের পাঠের অভ্যেস তৈরি করতে পৈতৃক ভিটায় 2002 সালে প্রতিষ্ঠা করেন সুকুমার শিশু পাঠাগার। গ্রামের শিশুদের জন্য সেখানে ব্যবস্থা করেন বই, সাময়িকী ও দৈনিক পত্রিকার। গান, আবৃত্তি প্রতিযোগিতা সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজনও করা হয়। বিদ্যালয়ের শীতকালীন ছুটিতে শিশুরা সেখানে আনন্দ নিয়ে এসবে অংশগ্রহণ করবে, এটাই ছিল তাঁর মনস্কামনা। কিন্তু যোগ্য লোকবল, যথেষ্ট বইপত্র ও উপযুক্ত রক্ষণাবেক্ষণের অভাবে পাঠাগারটির কার্যক্রম প্রায় স্তিমিত হয়ে পড়েছে। সুকুমার বড়ুয়ার বয়স এখন 82 বছর। ডান পা পক্ষাঘাতগ্রস্ত। আগের মতো স্বচ্ছন্দে আর হাঁটাচলা করতে পারেন না। নরম খাবার ছাড়া খেতে পারেন না শক্ত কিছু, পারেন না আরও অনেক কিছুই। তবে না পারলেও জোর করে ধরে রাখার পক্ষে তিনি নন। তাই লেখালেখি ছেড়েছেন আরও বছর 10 আগেই। শত বাধা, হাজারো প্রতিবন্ধকতা সত্ত্বেও সুকুমার বড়ুয়া পেরিয়েছেন জীবনের কণ্টকাকীর্ণ সকল পথ, সকল চড়াই উতরাই। জীবনের প্রতি পরম তৃষ্ণা পিপাসাই জুগিয়েছে সেই ক্লান্তিকর ধাপ অতিক্রম করার উদ্যম। সেই তৃষ্ণা, পিপাসা ও আরও অনেক প্রাপ্তি অপ্রাপ্তি নিয়ে সুকুমার বড়ুয়া আজও হেঁটে চলেছেন জীবনের পথে, অবিরাম, ক্লান্তিহীন।